আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায় সাম্প্রতিক সব বিষয় নিয়ে এখানে কথা বলি। প্রতিদিন অনেক বড় বড় ঘটনা, অনেক ঘটনার ঘন ঘটা, সব ঘটনা ছাড়িয়ে আজকে একটু কথা বলতে চাই বইমেলা নিয়ে। অমর ২১ গ্রন্থমেলা চলছে ফেব্রুয়ারি মাস। আমরা এই মাসের শুরুতে বইমেলা নিয়ে একটু কথা বলবার চেষ্টা করেছিলাম। আজকে মেলার শেষ সপ্তাহ চলছে। আমরা একটু মেলার দিকে চোখ ফেরাতে চাই, কেমন বিক্রি হচ্ছে, কেমন বই বেরিয়েছে, সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে তিনজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। একটু তাদেরকে পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক সমকালের ফিচার এডিটর মাহবুব আজিজ, আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশক, অন্য প্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম, এবং রয়েছেন তরুণ লেখক সাদত হোসেন। আমরা এই তিনজনের সঙ্গে কথা বলবো এবং প্রত্যেকের ভাবনা জানবার চেষ্টা করব বইমেলা নিয়ে, বই নিয়ে, এবং তাদের আরো কিছু বিশ্লেষণ আমরা শুনবার চেষ্টা করব। প্রথমে যেতে চাই মাজহারুল ইসলাম, আপনার কাছে আপনার বক্তব্য দিয়ে, আপনার ভূমিকা দিয়ে আসলে শুরু করতে চাই। মেলার কি খবর আমাদেরকে যদি একটু বলেন, এই ভূমিকা দিয়ে শুরু করে তারপরে যাব অন্য আলোচনায়। মানে আমাদের মেলাটা শরৎদি উদ্যানে এবার চতুর্থ আয়োজন। সময়ের কারণেই বাংলা একাডেমি চত্বর থেকে মেলাটাকে শরৎদি উদ্যানে সম্প্রসারণ করতে হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছর আঙ্গিক আরও বেড়েছে, পরিসর বেড়েছে, কারণ প্রকাশক বাড়ছে। একই সাথে এবছর অনেকগুলো নতুন প্যাভিলিয়ন করা হয়েছে এবং অনেক প্রকাশকেরই স্টলের আকার বৃদ্ধি করা হয়েছে, যে কারণে মেলার পরিসরটা আরও অনেক বেড়ে গেছে। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এই মেলাটাকে সুন্দরভাবে করতে হলে এটার যেই স্টল বিন্যাস সেটাকে আরও সুন্দর করে গোছাতে হবে। কারণ কিছু কিছু চত্বর হয়েছে যেগুলোতে মানুষের যাওয়া আসা খুব সমস্যা, এবং ওই চত্বরগুলোতে যে সমস্ত প্রকাশকদের স্টল পড়েছে লটারির মাধ্যমে তারা আসলে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই বিষয়টা আমরা মেলা কর্তৃপক্ষকে বলেছি ইতিমধ্যে যে আগামী বছর এই ত্রুটিগুলো যেন দূর করা হয় এবং আরও পরিকল্পিতভাবে কিভাবে আমাদের এই মেলাটাকে সাজানো যায়। আর একটা বিষয় হচ্ছে যে এই যে মেলার পরিসর অনেক বেড়েছে, এটা আমি মনে করি যে এটা বেশ খানিকটা কমানো যায়। কারণ এখানে যে পরিমাণ প্রকাশকদের বা বই বিক্রেতাদের স্টল বরাদ্দ করা হয়, যাদের নীতিমালা অনুযায়ী যাদের অনেকেরই স্টল পাওয়ার কথা নয়, তো আমি বলবো যে আসলে অনেকটা শুধুই আমরা মেলাটাকে অনেক বড় করেছি। এটা প্রকাশকদের মেলা, সত্যিকার অর্থে যারা মানে প্রকাশক তাদের নিয়ে যদি এই মেলাটাকে সাজানো হয়, এটা বিক্রেতাদের মেলা নয়। এখানে অনেকেই আছে যারা শুধু বই বিক্রি করেন, অন্য প্রকাশকদের বই বিক্রি করেন নীতিমালা ভঙ্গ করে, পাইরেটেড বই বিক্রি হচ্ছে। এই বিষয়গুলোর দিকে যদি আরো মানে জোরালোভাবে দৃষ্টি দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে মেলাটা আরো অনেক সুন্দর এবং গোছানো হতে পারে। মাঝে আপনি খুব সংক্ষেপে কিন্তু মোটামুটি একটা বড় সারাংশ দিলেন এবং সবগুলো বিষয় আসলে আপনি টাচ করলেন। আমরা একটু কয়েকটি বিষয় নিয়ে আপনার কাছে সুনির্দিষ্টভাবে আবারও হয়তো আসতে চাইবো। আমরা একটু সাদাত হোসাইন আপনার কাছে একটু যাই। আমি কয়েকদিন মেলায় গিয়েছিলাম, তো গিয়ে দেখলাম যে আপনি স্টলে বসে আছেন এবং আপনার সামনে পাঠক এবং ক্রেতাদের দীর্ঘ লাইন, তারা লাইন দিয়ে আপনার বই কিনছে এবং আপনার অটোগ্রাফ নিচ্ছে। একটু বলবেন কিরকম সাড়া পাচ্ছেন, কেমন দেখছেন? আপনি এবার বোধহয় আপনার একটি বই বেরিয়েছে, তো আপনি লেখক হিসেবে কেমন সাড়া পাচ্ছেন, কেমন প্রতিক্রিয়া, কেমন পর্যবেক্ষণ আপনার, সেটা একটু শুনতে চাই। আমি বলবো যে এক কথায় অভাবনীয়। এটি এই জন্য যে আমি যখন 2015 সালে মূলত পাঠকের সাড়াটা আমি বুঝতে পারি যে হ্যাঁ, পাঠক আমার লেখার প্রতি, আমার গল্পের প্রতি আগ্রহী হয়ে উঠছে, তখন আমার আরশিনগর নামে একটি বই বের হয়। আমার এর আগে আমার ছোট একটা বই আছে, সেটি হচ্ছে মানে 60 বা 70 পৃষ্ঠার। তো আমার প্রকাশকও বলছিলেন যে আসলে তরুণ লেখক যাদেরকে পাঠক সেভাবে চেনে না, তাদের বই আসলে মানে যেটি হয় একটা প্রচলন আমাদের অনেকের মধ্যে আছে যে হ্যাঁ, দামটা যাতে 100 টাকা বা 150 টাকা হয়, পাঠক হয়তো কিনবেন। কারণ হুমায়ুন আহমেদ স্যার বা এরকম বড় লেখক যারা আছেন তাদের ছাড়া পাঠক আসলে অন্যদের বই 400-500 টাকা দিয়ে কিনতে চাইবে কিনা, এরকম একটা সংখ্যা ছিল। তো তখন আমি আমার প্রকাশককে বললাম যে ভাই, আমি যদি একটু আপনি বলেন যে আমি একটা বড় বই লিখতে চাই, আমার আর কি যে ভেতরে যে গল্পটা আছে সেই গল্পটা আমি পুরোপুরি নিজের মতো করে লিখতে চাই। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, লেখো। তো আমি বইটি লিখলাম এবং 270 পৃষ্ঠার সেই বইটি আরশিনগর। এবং আমার মনে আছে যে বইটি মেলার প্রায় শেষের দিকে আসে, বই মেলায় মানে 21 বা 22 তারিখের দিকে, এবং 8 দিনে হয়তো 100 কপির মতো বিক্রি হয়। কিন্তু যেটি হয় যে এর পরের 6 মাসে বইটি প্রায় 2000 কপির মতো বিক্রি হয়ে যায়। এবং এটি ছিল আমার জন্য একটা অসাধারণ অনুপ্রেরণার জায়গা, এই কারণে যে
বইটি তখন মানুষের মুখ থেকে মুখে ছড়িয়ে পড়ে, যে একজন হয়তো অন্য একজনকে বলছে যে হ্যাঁ বইটি আপনি কিনতে পারেন, বইটির গল্পটা আমাদেরকে স্পর্শ করেছে। এর পরবর্তীতে আমি খুবই ইন্সপায়ার্ড হয়ে আমি পরবর্তীতে আরও একটা বড় বই লিখি, যেটির নাম ছিল অন্দরমহল। এবং তারপরে আসে আমার সবচেয়ে বড় বইটি, যেটি 520 পৃষ্ঠার 28 পৃষ্ঠার মানব জনম। এবং এই 3টি বই পরপর পাঠকদের এত বিস্তৃত পরিসরে পাঠকদের ছুঁয়ে গেছে যে আমার জন্য নতুন করে একটা শঙ্কার জায়গা যেমন তৈরি হয়েছে, একই সাথে একটা প্রত্যাশার জায়গাও তৈরি হয়েছে। সাদাত, আমরা কিন্তু আসলে দেখি যে অনেক নতুন লেখক বা পুরনো লেখক তারা এক ধরনের হাহাকার করেন, বিভিন্ন জায়গা তাদের বলতে শুনি, ফেসবুকে স্ট্যাটাস দেখি যে পাঠক আসলে বই কিনছে না, বইয়ের মানে বই নেড়ে ছেড়ে দেখছে কিন্তু বই কিনছে না। তো আপনি এত বিপুল সাড়া পাচ্ছেন, কেন পাচ্ছেন? কি মনে হয় যে আপনার বইতে কি আছে? তরুণ লেখক হিসেবে আসলে আপনার ভাবনাটা শুনতে চাই। এখানে আমার একটা অবজারভেশন আছে। অবজারভেশনটা একটা হচ্ছে ফিল্মের ক্ষেত্রে এবং বইয়ের ক্ষেত্রে। আমি একজন পাঠক হিসেবে বলি, আমার কাছে কেমন যেন মনে হয় কি আমাদের অনেক ফিল্ম হচ্ছে, আমাদের দুইটা লাইন থাকে, একটা হচ্ছে বিলো দ্য লাইন আর হচ্ছে অ্যাভাব দ্য লাইন। আমরা আসলে হয় বিলো দ্য লাইন যাই, না হলে অ্যাভাব দ্য লাইন যাই। কিন্তু আমরা যে লাইনটা হচ্ছে সাধারণ মানুষকে স্পর্শ করবে, যে গল্পটা, সেই গল্পটা আমাদের ফিল্ম এবং বই তো অনেকাংশে সাধারণ মানুষের হয় ভাবনার উপর দিয়ে চলে যায়, না হলে নিচ দিয়ে চলে যায়। সাধারণ মানুষকে স্পর্শ করার ভাবনার জায়গাটা আসলে অনেক বেশি বড় একটা গ্যাপ থেকে যাচ্ছে। এখন এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে আমি সেই গল্পটা বলতে পেরেছি, যেই গল্পটা আসলে না অ্যাভাব দ্য লাইন না বিলো দ্য লাইন, এই জায়গাটা হচ্ছে পাঠক স্পর্শ করছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে আমি সবসময় বলে এসেছি বইয়ের আসলে অনেক বেশি প্রচারণা দরকার। কেন বইয়ের প্রচারণা দরকার? সেটি হচ্ছে ধরেন আজকে থেকে 20 বছর আগে আমি, আমার মা যখন গ্রামে ছিলেন, তার কাছে হয়তো আমার মনে আছে আমার মা বই পড়ার প্রতি খুবই আগ্রহী ছিলেন, কিন্তু তার কাছে একটা বই ছিল। কারণ আমি মানে আমাদের ফ্যামিলিতে আসলে বই পড়ার অত বেশি প্রচলন ছিল না, কিন্তু আমার মা বই পড়তেন এবং একটা বই তিনি বারবার পড়তেন, কারণ তার কিন্তু বিনোদনের বিকল্প আর কোনো মাধ্যম ছিল না। একটা রেডিও ছিল, কিন্তু সেই রেডিওতে ব্যাটারি শেষ হয়ে যাওয়ার ভয়ে তিনি সেই রেডিওটা খুব কম শুনতেন। আমার জায়গাটা হচ্ছে এটি যে গত 20 বছরে প্রযুক্তিক যে উৎকর্ষতা ঘটেছে, এর ফলে আমাদের বিনোদনের অসংখ্য বিকল্প মাধ্যম এসেছে। আমরা এখন হুট করে হচ্ছে ফেসবুক পাচ্ছি, টুইটার পাচ্ছি, ইউটিউব পাচ্ছি, মোবাইল ফোন পাচ্ছি, ভিডিও গেমস, নানান কিছু পাচ্ছি। এবং এইগুলো হচ্ছে পাঠক যারা, তারা হচ্ছে স্ক্যাটার হয়ে যাচ্ছে এই সকল মাধ্যমে। কিন্তু বইয়ের প্রচারণাটা আসলে সেইভাবে তাল মিলিয়ে প্রযুক্তিক উৎকর্ষতার পরেও হয়নি। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা তো আমি একটু সরব ছিলাম, বিশেষ করে ফেসবুক যেহেতু বড় একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমি আমার বইয়ের প্রচারণা নিয়ে অনেক বেশি সরব হয়েছিলাম। আমি কনফিডেন্ট ছিলাম যে আমার বই যদি আর 10 জন মানুষ পড়ে, তাহলে এর মধ্যে 8 জন মানুষ আমার বইটা পরের বার পড়ার জন্য আগ্রহী হয়ে উঠবে। কিন্তু ওই 10 জন মানুষের কাছে আমার বইটি আমাকে পৌঁছে দিতে হবে, এবং সেই চেষ্টাটা আমি করেছি। এবং আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত ওই জায়গাটায় আমি অনেকাংশেই সফল। বইয়ের বিজ্ঞাপনের ব্যাপারটা একটু ভালো করে আপনার কাছে একটু বড় করে শুনতে চাইবো সাদাত। আমরা আপনার কাছে আবারও ফিরবো। এই ফাঁকে আমরা একটু মাহবুবাজি যে আপনার কাছে যেতে চাই, আপনার কাছে আসলে একটু বড় একটা বিশ্লেষণ আশা করছি আপনি যদি আমাদেরকে শোনান যে গত অন্তত 1 দশকে, বা যদি আমরা আর একটু বড় করে, যদি আপনি অনেক বছর ধরে বইমেলায় নিশ্চয়ই আপনার একটা পর্যবেক্ষণ রয়েছে, সেই পর্যবেক্ষণটা যদি আমাদেরকে শোনান যে এর মধ্যে বইয়ের মানে বৈচিত্র্যগত এক ধরনের পরিবর্তন এসেছে, লেখনীতে পরিবর্তন এসেছে, নতুন নতুন লেখক এসেছেন, অনেকে চলে গেছেন আমাদেরকে ছেড়ে, এবং পাঠকেরও নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়েছে, মেলার পরিসর তো বড় হয়েছে, যেমনটি আসলে মাজরুল ইসলাম বলছিলেন। আপনার পর্যবেক্ষণ যদি একটু সংক্ষেপে আমাদের ছোট করে শোনান। ধন্যবাদ। আসলে প্রথমে আমি যে কথাটি বলতে চাই যে বই কিন্তু পেঁয়াজ বা আদা রসুন নয়। ক্রেতা এবং পাঠক দুটি ভিন্ন বিষয়। আপনি বই লাইন ধরে কিনছে কিংবা বই মুড়ির মতো বিক্রি হচ্ছে, কিন্তু সেই বইটা কোথায় যাচ্ছে সেটাও আমাদের দেখবার মতো একটা বিষয়। আজকে একটি খবর আছে যে সূর্য দীঘল বাড়ির অনুবাদ করেছেন আব্দুস সেলিম এতদিন পরে, অর্থাৎ একটি বই কাল পেরিয়ে যাচ্ছে এবং চিরস্থায়ী হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের চিন্তা ভাবনার জায়গাগুলো, আমাদের মেধা চর্চার জায়গাগুলোকে যদি আমরা সেই জায়গায় চিহ্নিত করতে পারি যে আসলে বইটা কতখানি স্থায়ী হবে, কতখানি গুরুত্বপূর্ণ একটি অবস্থান গ্রহণ করবে, সেটাও একটা জরুরি বিষয়। কারণ শুধু বিক্রির কথা যদি আমরা বলি, সবসময় দেখা যায়, এক সময় আপনি দেখবেন যে বটতলার যে সাহিত্যের কথা ছিল, নানান রকম ইন্ডিয়ান সাহিত্য এখানে এসেছিল, এবং সেটাই কিন্তু 80 দশকে গিয়ে হুমায়ুন আহমেদের হাত ধরে এটা প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের দিকে আসে। এবং জনপ্রিয় সাহিত্য একটি, আরেকটা হচ্ছে বেসিক সাহিত্য আরেকটি। আমরা বিভাজনের দিকে যাব না। জনপ্রিয় সাহিত্যের জায়গাতে সেটার সাহিত্য মূল্য নাই এরকম কোনো কথাই আমি বলবো না, কারণ এটা অনেক বিতর্কের বিষয়। কিন্তু এরপরেও হচ্ছে ধরেন একটি হাসান আজিজুল হক কিংবা সৈয়দ শামসুল হক, আখতারুজ্জামান ইলিয়াস, শহীদুল জহির, এই যে ধারাবাহিকতাগুলো, এটা আসলে শহীদুল জহির যখন মারা যান 2008 সালে, ভেতরের পাতায় সিঙ্গেল কলাম একটি খবর বেরোয়, এবং সেই শহীদুল জহির কিন্তু এখন সকল লেখকের একদম পাঠ্য তালিকার প্রথম দিককার নাম।
কাজেই একজন জীবনানন্দ দাশের কথা ধরেন, তিনি জীবৎকালে কি পেয়েছেন এবং মৃত্যুর পর আজকে এত বছর পর তিনি তো একটি উপন্যাসও বের করে যাননি। তার তার ট্রাঙ্ক থেকে বেরিয়েছে 17-18টি উপন্যাস, তিনি বেরই করেননি। কবিতা বের করেছিলেন মাত্র 620টি, তার মৃত্যুর পর বেরিয়েছে আরো 1700 কবিতা। কাজেই জনপ্রিয়তার জায়গা থেকে আমাদের সুস্থ সুন্দর এবং দীর্ঘমেয়াদী চিন্তাগুলো কতখানি পৃষ্ঠপোষকতা পাচ্ছে আমি সেই দিকে খেয়াল রাখতে বলবো। এবং এই আলোচনাগুলো যখনই আমরা করব তখন দেখা যায় যে যেই মেধা চর্চার জায়গাটি আসছে সেই পৃষ্ঠপোষকতাকে না পেয়ে কিন্তু যেইগুলো বিক্রি হচ্ছে, যেইগুলো একরকমের আলোচনায় আসছে, সেগুলোকে আমরা সামনের দিকে অনেক সময় নিয়ে আসতে চাই। ঠিক সাহিত্যের জায়গাটিতে প্রতিদিন কিন্তু সেঞ্চুরি হবে না। একটি হুমায়ুন আহমেদ, একজন শামসুর রহমান, একজন আব্দুল মান্নান সৈয়দ, হুমায়ুন আজাদ, সেলিম আল দিন প্রতি বছর তৈরি হয় না। কাজে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমি যাদের নাম করলাম একজনও কিন্তু এখন আমাদের মধ্যে নেই। আজকে সাদাত হুসাইন হয়তো 20 বছর 30 বছর পরে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে যাবে। কাজে আমরা কাউকেই বলতে পারি না যে সে যাবে বা যাবে না, কিন্তু একটি বইয়ের সমালোচনা হওয়া প্রয়োজন। আমরা মেলা শেষ হয়ে যায় এবং আগামী জানুয়ারি পর্যন্ত আমরা বইয়ের আর কোনো খোঁজ খবর নেব না। এগুলো যেন চিলে কোঠায় থাকা ভাস্তের মতো। এই যে 11টি মাস আমরা কোনো খোঁজ খবর রাখবো না, আবার ফেব্রুয়ারিতে আসবে এবং দেখা যাবে এক গুচ্ছ ঝাঁকে ঝাঁকে মৌসুমী লেখক যারা ফেব্রুয়ারি উপলক্ষে লিখেছেন এবং তারা বই করছেন, বইয়ের সঙ্গে ছবি দিচ্ছেন। এবং আমরা এই খবর জানি যে বই হাতে ছবি নিয়ে সেলফি দিয়ে তারা চলে যাচ্ছে, বইটাও কিনছে না। এরকম অনেক ঘটনা ঘটছে। এমনও অনেক লেখকের কথা জানি যারা দ্বিতীয় সংস্করণ প্রথমবারই বের করে দিয়ে দিচ্ছে, মানে প্রথম সংস্করণের সালটা থাকছে না, মানে তার বই খুব চলছে, 10 কপি 15 কপির পরে এই দ্বিতীয় সংস্করণ তৃতীয় সংস্করণ হচ্ছে। মানে এই রকম যে নানান রকমের প্রবণতাগুলো, তার মধ্য থেকে আমাদের সুস্থ সুন্দর পাঠকের খোঁজ করতে হবে। যে সাহিত্য মানে চিরস্থায়ী একটি ব্যাপার এবং একটি বই মানে হচ্ছে সভ্যতার মুখ। এই সভ্যতার মুখটিকে আমাদের যত্ন নিতে হবে এবং সেই সভ্যতার যে সিঁড়িগুলো সেগুলো যাতে ময়লা না পড়ে সেই জায়গাগুলো সারা বছর ধরে আমাদের যত্ন করতে হবে, লেখক পাঠক সবাই। আপনি অনেক গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কথা বলছিলেন এবং এখান থেকে আমি কয়েকটি পয়েন্ট পেলাম। আমরা যদি সময় পাই সেই পয়েন্ট নিয়ে আজকের আলোচনাগুলো একটু লম্বা করতে চাই। আমাদের আলোচনা আরো চলবে, একটা ছোট্ট বিরতি নেবার সময় হচ্ছে। দর্শক কিছুক্ষণ পরেই ফিরবো, সঙ্গে থাকবেন। বইমেলা নিয়ে কথা বলছি আজকে নিউজ আওয়ার এক্সট্রায়। সাম্প্রতিক সব বিষয় নিয়ে এখানে কথা বলবার চেষ্টা করি। আর বইমেলার শেষ সপ্তাহ এরই মধ্যে শুরু হয়ে গেছে আর হাতে গোনা কয়েকটি দিন বাকি। বইমেলার কি পরিস্থিতি সেটা নিয়ে কথা বলতে 3 জন অতিথি আজকে আমাদের সঙ্গে রয়েছেন, তাদের ভাবনা বিশ্লেষণ শুনবার চেষ্টা করছি। মাজহারুল ইসলাম প্রকাশক, অন্য প্রকাশ, আপনার কাছে আবারও যাচ্ছি। এবার কয়েকটি প্রসঙ্গ নিয়ে একটু আপনার কাছে আসতে চাই। এর মধ্যে আমাদের 2 জন অতিথি বেশ কয়েকটি বিষয় একটু আলোকপাত করেছেন, সেই বিষয়ে যদি আপনি কিছু বলতে চান সেগুলো অবশ্যই একটু বলবেন। আর আপনার কাছে আমরা একটু জানতে চাই যে এবারে বইমেলায় বেশ ভালোই বিক্রি হচ্ছে। গত কয়েকদিন মানে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশক লেখকদের যে মতামত প্রতিক্রিয়া পেলাম তাতে এরকম দেখতে পাচ্ছি। কিন্তু এই অনলাইনের যুগে যেখানে আসলে প্রচুর পিডিএফ এর ছড়াছড়ি, যেটি ভালো বই যেটি অনেক চাহিদা কাটতি, সেই বইটির পিডিএফ কিন্তু অনলাইনে খুবই সহজলভ্য হয়ে যাচ্ছে। লোকজন বই না কিনে হয়তো পিডিএফ পড়ে ফেলছে। তো এটাতে আসলে কাগজের বইয়ের কি ধরনের প্রভাব পড়ছে, কারণ এটা ব্যবসায়িক একটা ব্যাপার রয়েছে, এই ব্যাপারটা আপনি একটু বলবেন। এছাড়া এবার একটু মেলা একটা অবজারভেশন পেলাম যে অনেক পাঠকই অভিযোগ করছেন যে এবারের মেলায় তুলনামূলকভাবে বইয়ের প্রোডাকশন একটু খারাপ হচ্ছে। অনেকে লেখার ছাপার মান বা বাঁধাই নিয়ে কেউ কেউ একটু কমপ্লেন করেছেন বইমেলা গত কয়েকদিনে দেখলাম। একটু আরেকটা ব্যাপার দেখছি যেটি এরই মধ্যে আলোচনা হচ্ছিল, মাহবুব আজিজ বলেছেন এবং আরো অনেকে বলছিলেন যে বইয়ের সংস্করণ আসলে কতগুলো হচ্ছে, মুদ্রণ আসলে কতগুলো হচ্ছে। কেউ আসলে 200 কপি ছাপছেন, কেউ 1000 কপি ছাপছেন, কেউ বেশি ছাপছেন, কিন্তু প্রথম সংস্করণ শেষ হয়ে যাচ্ছে। এই পুরো প্রক্রিয়াগুলোকে আপনি একটু আপনার জবানিতে আপনি কিছু যোগ করতে চান কিনা, আপনার ভাবনাগুলো শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আসছে সাদাতের কথায়, মাহবুব আজিজের কথায়। তো তার মধ্যে আমি 2-1টা বলার চেষ্টা করব। যেমন একটি হচ্ছে যে বইয়ের মূল্য, যেটা সাদাত বলছিলেন যে বইয়ের মূল্য বেশি হলে পাঠক বই কিনবে না, এটা কিন্তু মানে তথ্যটা সঠিক না। কারণ আমি মনে করি সাদাতের সাথে আমি একমত যে বইয়ের প্রাইস কি হচ্ছে সেটা বিষয় না,
এই বইটা পাঠকের ওই লেখক পাঠককে কতটা স্পর্শ করছে, তার লেখা পাঠককে কতটা স্পর্শ করছে সেটা হচ্ছে বিষয়। কারণ আমরা দেখেছি যে হুমায়ুন আহমেদের 700 টাকা দামের বই, 800 টাকা দামের বইও যেভাবে বিক্রি হচ্ছে, একই রকম ভাবে তার হয়তো 200 টাকা দামের একটা বইও একই রকম ভাবে বিক্রি হচ্ছে। তো কাজে প্রাইস কোনো বিষয় হতে পারে না, আমি মনে করি আর কি। আর প্রত্যেক লেখকেরই তার পাঠক নিজের পাঠক নিজেদের তৈরি করতে হয়। এই যে সাদাতের বই যারা কিনছে, তারা কিন্তু অন্য 10 জন লেখকের বই কিনছে না, তারা কিন্তু মানে যারা হুমায়ুন আহমেদের বই কিনছে, এবং হুমায়ুন আহমেদ সবসময় একটা কথা বলতেন যে আমি আমার নিজের পাঠক তৈরি করতে পেরেছি। আমি খুবই খুশি হতাম যদি যারা আমার বই কেনে তারা যদি অন্য আর 10 জন লেখকের বই যদি একই রকম ভাবে কিনতো, তাহলে আমি মনে করতাম যে আমি বাংলা সাহিত্যে একটা বড় অবদান রেখে গেছি, যে আমি পাঠক তৈরি করতে পেরেছি। হুমায়ুন আহমেদ তার নিজের পাঠক তৈরি করেছেন, এবং সেই পাঠকরা বইমেলাকে প্রাণবন্ত করে রাখছে। তারা বইমেলায় মানে যে একটা বড় অংশ আছে যারা এখনো হুমায়ুন আহমেদ চলে যাওয়ার 6 বছর পরেও তার কোনো বই কিন্তু এখন পর্যন্ত নাই যেটা অফ প্রিন্ট হয়ে আছে। প্রত্যেকটা বই পুনর্মুদ্রণ হচ্ছে, এবং তার আগের বইগুলো কিন্তু দেদারসে বিক্রি হচ্ছে। যে বইগুলো একটা নতুন বই বেরোলে 50,000 60,000 কপি একটা মেলায় বিক্রি হয়ে যেত, এখন নতুন বই নাই, কিন্তু পুরনো বইগুলো একই রকম ভাবে বিক্রি হচ্ছে। যে পাঠক যে বইগুলো আগে পড়েনি সে ওই বইগুলো পড়ার চেষ্টা করছে, এবং প্রতিনিয়ত আমরা দেখছি যে নতুন নতুন পাঠক তৈরি হচ্ছে। তো আমাদের প্যাভিলিয়নে এসে অনেকে জিজ্ঞেস করে যে আমি তো হুমায়ুন আহমেদ কখনো পড়িনি, আমি তার কোন বইটা দিয়ে শুরু করবো, আপনারা একটা বইয়ের নাম বলেন, একটা সাজেশন দেন। তো এখান থেকে আমরা যেটা মানে দেখছি যে আসলে এই পাঠক তৈরি যদি লেখক তার নিজের মতো করে করতে না পারে, তাহলে এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা হবে, যেটা অনেকের ক্ষেত্রেই হচ্ছে। আর আরেকটা বিষয় যেটা আসছে, যে কথাটি আপনি বলছিলেন যে পিডিএফ ফরম্যাট, হুমায়ুন আহমেদের প্রত্যেকটা বই, এমনকি তার সংকলন যেগুলো আছে, এই সংকলনগুলো প্রত্যেকটা এই মুহূর্তে আপনি যদি আপনার ল্যাপটপে যদি আপনি প্রেস করেন, আপনি দেখবেন যে প্রতিটা বইয়ের পিডিএফ, এবং একটা না একাধিক সাইডে আছে। কিন্তু তারপরেও কিন্তু তার বইয়ের বিক্রি কিন্তু কমছে না, কারণ কাগজের বই পড়ার যে একটা আনন্দ, সেটি এখনো আমাদের এই মানে পিডিএফ ফরম্যাট বা আমাদের ইন্টারনেটের মাধ্যমে বা প্রযুক্তির কারণে মানে কিন্তু কমছে না। এবং আমি মনে করি যে এটা আমাদের এই সাবকন্টিনেন্টে, আমাদের দেশগুলোতে, আমি যদি বলি বিশেষ করে বাংলাদেশ, ভারত বা পাকিস্তান, শ্রীলঙ্কা, হ্যাঁ, ইভেন নেপাল, আমরা একটা পরিসংখ্যান কিছুদিন আগে আমি দেখেছিলাম, আমি এশিয়া প্যাসিফিক পাবলিশার্স অ্যাসোসিয়েশনের একটা অ্যানুয়াল কংগ্রেসে আমি যোগদান করি। তো সেখানে এই বিষয়গুলো খুব ব্যাপক একটা সেশনই ছিল এই বিষয়গুলো নিয়ে। এই পশ্চিমা দেশগুলোতে যেভাবে কিছুটা হলেও প্রভাব পড়ছে, কিন্তু সেটাও যে খুব ব্যাপক আকারে তা কিন্তু নয়। আমি 1998-এ আমি প্রথম ফ্রাঙ্কফুর্ট বইমেলায় যাই, যেটি বিশ্বের সবচেয়ে বড় বইমেলা। কিন্তু সেই ফ্রাঙ্কফুর্ট বইমেলা 98 থেকে শুরু করে আমি এবছরে গিয়েছিলাম, 2017 সর্বশেষ মেলা যেটি, সেবারও গিয়েছিলাম। প্রতি বছরই কিন্তু দেখছি যে সেখানেও কিন্তু বইমেলার আকার বৃদ্ধি পাচ্ছে, এবং বইয়ের বিক্রির পরিমাণ বাড়ছে। ওখানে যেটা বই তো ওখানে সরাসরি পাঠকরা কিনছে না, সারা বছরের জন্য ওখানে বইয়ের রাইট সেল হচ্ছে, বাল্ক অ্যামাউন্টের বই সেল হচ্ছে, এবং সেই অ্যামাউন্টটা যে পরিসংখ্যানটা আমরা পাচ্ছি, সেই পরিসংখ্যান কিন্তু প্রতি বছরই ইনক্রিজিং। তার মানে যে একই সাথে অনলাইনে বই পড়ার পাঠকও যেমন বাড়ছে, আবার একই সাথে কাগজের বই, যেটা মুদ্রিত বই, সেটি পড়ার পাঠক কিন্তু কোনো অংশেই কমছে না। তো এইটা একটা বিষয় গেল। আরেকটা যেটা আসছে এখানে, যে বইয়ের প্রচার, অবশ্যই বইয়ের প্রচারটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আমরা হুমায়ুন আহমেদের ক্ষেত্রেও দেখেছি। আমরা যখন হুমায়ুন আহমেদের প্রথম বই প্রকাশ করি, প্রথম বইটির নাম ছিল রূপার পালঙ্ক, প্রথম মেলাতে এই বইটি আমরা 65,000 কপি বিক্রি করি। তখন পর্যন্ত হুমায়ুন আহমেদের কোনো বই মানে 30-35 হাজার বা 40 হাজার কপির বেশি বিক্রি হতো না। আমাদের একজন প্রকাশক, হুমায়ুন আহমেদের প্রকাশক, তিনি হুমায়ুন আহমেদকে যে বলেছিলেন, যে কথাটি কিছুক্ষণ আগে এই প্রসঙ্গে সাদাত একটি কথা বলছিলেন, হ্যাঁ, যে হুমায়ুন আহমেদকে বলেছিলেন যে এইটা অন্য প্রকাশ, ওটা নতুন এসছে, এটা আপনাকে ফেব্রিকেটেড করা হয়েছে, আসলে এত কপি বই বিক্রি হয়নি। তো হুমায়ুন আহমেদ তাকে উত্তর দিয়েছিলেন এভাবে যে দেখো আমি একজন বুদ্ধিমান মানুষ, হ্যাঁ, ওরা যদি 40,000 কপি বই বিক্রি করে আমাকে যদি 65,000 কপি বইয়ের রয়্যালিটি দেয়, আমার ক্ষতি কোথায়, আমার তো কোনো সমস্যা নাই। তো আর যেটা বিষয় একটা আসছে যে বইয়ের এই মুদ্রণ সংখ্যা, এখন এটা একটা বড় বিষয় আর কি, যে আমাদের বইতে মুদ্রণ সংখ্যাটা লেখা থাকে না। তো আমরা যেটা করি কি, সংস্করণ, এখন সংস্করণ একটা বইয়ের 200 কপি হচ্ছে, 300 কপি হচ্ছে, 700 হচ্ছে, 1000 হচ্ছে, 5000 হচ্ছে। যেমন 5000 মানে হুমায়ুন আহমেদের বই ছাড়া আমার মনে হয় না যে কোনো বই, বা জাফর ইকবালের কিছু বই, নতুন বই হতে পারে, এছাড়া কোনো বইয়ের মুদ্রণ সংখ্যা এটা হয় না। কিন্তু আমরা যখন ওই সংস্করণটা বলি যে প্রথম সংস্করণ নিঃশেষ, দ্বিতীয় সংস্করণ নিঃশেষ, কত কপি নিঃশেষ হলো এটা কিন্তু আমরা বলছি না। এইটা এক ধরনের
পাঠককে একটু বিভ্রান্তি করা হয়। আবার আমি বলবো এটার একটা পজিটিভ দিক হচ্ছে যে কোনোভাবেই হোক পাঠককে কিন্তু এই মেসেজটা আকৃষ্ট করছে। সে পাঠককে আকৃষ্ট করার জন্য যদি আমি একটু মানে ভুল ব্যাখ্যাও দিয়ে থাকি, আমি বলবো যে ওইটারও একটা পজিটিভ দিক আছে, যে ওইটা শুনেও যদি যে এই লেখকের তৃতীয় সংস্করণ বই মেলায় চলে এসছে, এটা শুনে যদি কোনো 10টা পাঠক যদি তার বইটা কিনতে আগ্রহী হয়, আমি মনে করি যে সেটি অনেক বড় একটি প্রাপ্তি, সেটি কম নয়। আর বইমেলায় যারা আসছে তারা সবাই বই কিনছে না। 21শে ফেব্রুয়ারি বা শুক্রবারে যে পরিমাণ পাঠকের সমাগম ঘটে মেলায়, তারা প্রত্যেকে যদি একটি করে বই কিনে তাহলে কিন্তু মেলার সব বই বিক্রি হয়ে যাবে, কিন্তু সেটা আমরা প্রত্যাশাও করি না। এখানে অনেকে আসে সময় কাটাতে, ঘোরা, মানে বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে, তারা হইচই করছে, আনন্দ করছে। কিন্তু আমি যেটা মনে করি যে এই আনন্দটা করছে কোথায়, তারা বইমেলায় এসে বইয়ের গন্ধ তারা পাচ্ছে, বইয়ের সংস্পর্শে তারা থাকছে। বই না কিনুক, হয়তো বা বই নেড়ে চেড়ে দেখছে বা অন্যকে বই কেনা দেখছে, এখান থেকেও হয়তো বা সে একসময় উৎসাহিত হবে একটা বই কেনার, তার নিজের জন্য বা তার প্রিয়জনের জন্য। এটাকেও কিন্তু আমি বলবো যে একটা পজিটিভ দিকই বলবো। একসঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আপনি আসলে টাচ করলেন, অনেক ধন্যবাদ। আবারও ফিরবো কয়েকটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে। আমরা একটু মাহবুবা জি, যে আপনার কাছে আসলে একটু যেতে চাই। আপনি নানা রকম পয়েন্ট আসলে বলছিলেন, সবগুলো বিষয় আসলে টাচও করতে পারবো না হয়তোবা, কিন্তু একটা ব্যাপার একটু বুঝতে চাই, যে সেটা হচ্ছে যেটি বলছিলাম যে অনেক নতুন লেখক কিন্তু যেমন সম্ভাবনা তৈরি করে আসছেন, আমরা তাদের মধ্যে অনেক সম্ভাবনা দেখছি, আগামী সম্ভাবনা, বা একই সঙ্গে কিন্তু অনেকে, যে আপনিও বলছিলেন যে টাকা দিয়ে বই ছাপানোর একটা কথা ইদানিং আসলে শুনছি, যে প্রকাশকগত ছাপতে রাজি হচ্ছেন না, ফলে পুরো খরচটাই হয়তো লেখক নিজেই বহন করছেন, যে তাও বই ছাপা হোক। এই পুরো প্রক্রিয়াটাকে কি আপনি কোনোভাবে একটু বিশ্লেষণে আনতে চান কিনা? না, আসলে আমি যেটা বলতে চাই, শুরু থেকেই একটি কথা আমি বলছি যে সাহিত্যের সঙ্গে আমি অন্য কোনো বাণিজ্যের মিল খুঁজে পাই না। আসলে আমরা দেখতে চাই যে সাহিত্য যারা করতে আসছেন, যারা লিখবেন, তারা নিজেদেরকে প্রস্তুত করেছেন কিনা, লেখালেখির জন্য তার কতখানি সাধনা, কতখানি নিজেকে তৈরি করা, এবং এই পরিশ্রমটা উনি কতটুকু সময় ধরে করতে পারবেন। এটা কিন্তু একদম মাছ ছিপ নিয়ে বসে থাকার মতো, যে আমি আজকে একটা বই লিখলাম, কালকে এটা হাজার হাজার লক্ষ লক্ষ কপি বিক্রি হয়ে যাবে, পরশুদিন আমি তারক হয়ে যাব। ব্যাপারটা কিন্তু এত নয়, এত সহজ নয়। দুই একজন ব্যতিক্রম হতে পারে, সেটা মূল ধারা নয়। সাহিত্য আপনি সবসময়, আপনি আখতারুজ্জামান ইলিয়াসের কথা ধরেন, আপনি শহীদুল জহিরের কথা ধরেন, আপনি আমাদের অসংখ্য বড় বড় লেখকদের, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর যারা আছেন আমাদের আগের, তাদের কথা ধরেন, তাদের কত কপি করে বিক্রি হয়েছে, কিন্তু তাদের প্রতিটা বই কিন্তু এখন অমূল্য হিসেবে বিবেচিত হচ্ছে। বলতে চাই যে একটি বই তখনই বই হবে যখন তার পাঠক সেই বইটি পড়ে, বইটি পড়ার শুরুতে যেখানে ছিলেন, বইটি পড়ে শেষ করে সেখানে থাকবেন না, সে একটু দূরে সরে আসবেন। তার ভেতরে তার সময়, সমাজ, জীবন, বাস্তবতা ইত্যাদি নিয়ে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হবে, কিছু সত্যের তিনি সন্ধান করবেন। এই যে চিন্তা ভাবনার জায়গাটি, এই জায়গাটি করবার জন্য লেখককে প্রস্তুত হতে হবে। সেই প্রস্তুতি অবশ্যই তরুণরা নিচ্ছেন। এখন নতুন যারা লিখতে আসছেন তাদের অনেকেরই মধ্যে সেই সম্ভাবনাটা রয়েছে, এবং আমরা কখনোই এরকম নিরাশ হতে চাই না যে এখনকার তরুণ এলেন আর দেখলেন, জয় করে চলে গেলেন। ব্যাপারটি নয়। এখন অনেকেই আছেন যারা লিখছেন, এবং তাদের মধ্য থেকে যারা সম্ভাবনাময়, যারা লেগে থাকবেন, একেবারে মাছের ছিপ ধরে লেগে থাকবেন, 5 বছর হোক, 10 বছর হোক, তারা মাছটি ধরতে পারবেন। আপনি বলছিলেন যে বই আসলে ঠিক মানে বাণিজ্যিক যে সম্ভাবনার জায়গা বা বাণিজ্যিক যে দৃষ্টিভঙ্গি জায়গা, তার সঙ্গে আপনি আসলে একমত নন, সেটা আপনি বলছিলেন। কিন্তু আমরা আসলে দেখছি যে ইদানিং যে বইগুলো, আমি এই প্রসঙ্গে একটু যোগ করতে চাই, সেটা আমি মাহবুবাজির সাথে এই বিষয়টির সাথে আমি একমত না। একটি বই, একটি পাণ্ডুলিপি যখন বই আকারে বাজারে চলে আসে, তখন এটা কিন্তু 8-10টা পণ্যের মতো এটাকে ভাবতে হবে, কারণ এটার বাজারজাত কিন্তু অন্য পণ্যগুলোর মতো করেই করা হচ্ছে। এটা বিজ্ঞাপন করা হচ্ছে পাঠককে আকৃষ্ট করার জন্য, এবং পাঠক যখন বইটা কিনছে, এখানে একটা বাণিজ্যের বিষয় কিন্তু অবশ্যই আছে। সেই বাণিজ্যের সাথে কিন্তু লেখক নিজেও জড়িত, লেখকের রয়্যালিটি জড়িত, প্রকাশকের মুনাফা জড়িত। কাজেই আমি মনে করি যে সারা পৃথিবীব্যাপী যেটা বলা হয় যে বই যখন প্রকাশিত হয়ে যায়, তখন এটি অন্য 8-10টি পণ্যের মতোই। এখানে আমি একটু যোগ করি, যখন জীবনানন্দ দাশ 500 টাকার জন্য প্রকাশকের কাছে চিঠি লিখেছেন যে আপনি আমাকে 500 টাকা দেন, আর না হলে আমার এই সমস্যা হবে, আমাকে একটা চাকরি দেন, এই শেষ পর্যন্ত তাকে একটি আত্মহত্যা করতে হলো। এবং এই জীবনানন্দ দাশের যেটা গ্রন্থিত অগ্রন্থিত শ্রেষ্ঠ কবিতা অবসর প্রকাশনী, এটা আমাদের সকলের নিত্য পাঠ্য বালিশের পাশে আমরা রেখে দিই। এটা হাজার হাজার কপি এখন বিক্রি হয়। জীবনানন্দ চিন্তাও করতে পারেনি এইটা নিয়ে আলমগীর ভাই কত বড় বাণিজ্য করবেন। আজকে যারা বাণিজ্য করছেন, আমি তাকে না করছি না, বাণিজ্য
বাণিজ্য হবে, কিন্তু বাণিজ্যের ভেতরের যে প্রাণটি, সেই প্রাণটি যিনি ধারণ করেন সেই লেখককে ওই পথ পাড়ি দিতে হবে, ওই ট্রামের নিচে যেতে হবে, এবং সেই ট্রামটা বিভিন্নভাবে আসবে, কখনো হয়তো যান্ত্রিকভাবে, কখনো নিজেকে সেভাবে তৈরি করতে হবে। সেই জীবনানন্দ দাশ কিন্তু যেন তেন একটা বাণিজ্যিক লেখক নন, সেই তার জায়গা থেকে, তার শিল্প চর্চার জায়গা থেকে কোনো রকম বিচ্যুত না হয়ে যখন তিনি কাজটি করে গেছেন, সেটি 50-100 বছর ধরে বাণিজ্য করে যাচ্ছে। আমরা যদি সভ্যতার আলো বর্তমান দেখছে। সময়কে যদি একটু ধরতে চাই, যে নিশ্চয়ই। আমরা দেখছি যে এখন যারা খুবই জনপ্রিয়, যাদের বই অনেক জনপ্রিয়, যাদের বই খুব চলছে, তাদের লেখার মান, তাদের লেখার বিষয়বস্তু, এগুলো নিয়ে কি আপনি কি কোনো রকম হতাশা বা না, কোনো রকম না, সমালোচনা? আসলে চলছে যদি বলা যায়, সত্যিকার অর্থে চলছে হুমায়ুন আহমেদ আর মোহাম্মদ জাফর ইকবাল। আমরা তো সবকিছুই জানি, কেন জানবো না, কিন্তু আর যা চলছে সেটা কিন্তু ঠিক চলা বলে না। চলছে, কেউ কেউ আসছেন, তাদেরকে 5-10 বছরের একটা জার্নি চলতে হবে। হুমায়ুন আহমেদের প্রথম বই নন্দিত নরকে বেরিয়েছে 72 সালে, আর হুমায়ুন আহমেদ হয়েছেন 87-88 সালের দিকে গিয়ে, যখন তিনি আগুনের পরশমণি এর পরবর্তী, মাজার ভাই আমার সাথে একমত হবেন, আরো বড় হয়েছেন উনি 97-98-তে গিয়ে। তার মানে উনাকে 25 বছরের একটা জার্নি অতিক্রম করতে হয়েছে। আজকে যিনি আসছেন তিনি 5-10 বছর পরে তো তিনি রিটায়ার করে ফেলবেন। হুমায়ুন আহমেদ নিজেও এই কথাটি অনেক দিন বলেছেন যে আমি অনেক বেশি একজন নিজেকে ধন্য মনে করি যে আমার লেখার তৃষ্ণাটা এখন রয়ে গেছে। আর সৈয়দ শামসুল হক বলেছিলেন যে আমার বুকের ভিতরে অফুরান রক্ত এখনো রয়ে গেছে, তাই আমি লিখতে পারি। লেখকের বুকের ভিতরে যদি রক্ত না থাকে উনি লিখবেন কি করে? উনি কি কোথাও থেকে কপি পেস্ট করবেন? কাজেই এই লেখার বিষয়টা, এই রসদটা তাকে অনবরত দিতে হবে। এটা কোনোভাবেই, আমরা যদি পপুলার রাইটিং এর কথা যেতে পারি, আমরা সেবা প্রকাশনী যেতে পারি, কিশোর থ্রিলারের কথা যেতে পারি, থ্রিলার অ্যাকশনের কথা যেতে পারি, কিন্তু আমরা যদি সৃজনশীল প্রকাশনার ক্ষেত্রে যেতে চাই, তাহলে অবশ্যই লেখকের বুকের ভেতরকার ওই রক্তের কথা বলতে হবে। সেই রক্ত, এটা একটা ব্লেসিংস। এটা চাইলেই আমি আজকে একটা লিখে ফেলতে পারবো না। এটার জন্য সাধনা, এটার জন্য মানসিক প্রস্তুতি, এটার জন্য পড়াশোনা, এটার জন্য অনেকখানি ঝুঁকি, এবং এই দীর্ঘ সবকিছু পথ চলার একটা কথা আপনি আসলে অবশ্যই। বলছিলেন। আমি আমরা তো এই দীর্ঘ নিশ্চিত পথ যে- চলার যে বিষয়টা, সেটার সাথে আমি যেটা মাহমুদ আজিজ বলছে, এটা আমিও মানে আমি তার সাথে একটু যোগ করি আর কি, যে ওই বারবারই কিন্তু মাহমুদ আজিজ যে কথাটা বলছে যে তার লেখার ভিতরে মানে সাহিত্য থাকতে হবে, তার লেখার ভিতরে কোয়ালিটি থাকতে হবে। কোয়ালিটি ছাড়া কিন্তু কোনোভাবে টিকে থাকা যাবে না। জীবনানন্দ যে কথাটি, জীবনানন্দের যে প্রসঙ্গটি এসছে, জীবনানন্দ যা লিখে গেছেন সেইগুলোর তার ভিতরে যথেষ্ট পরিমাণে সাহিত্য মূল্য ছিল, তার ভিতরে পাঠককে স্পর্শ করার মতো যথেষ্ট পরিমাণে উপাদান ছিল বলেই কিন্তু জীবনানন্দ মৃত্যুর পর আজকে এত বিখ্যাত হয়েছেন। এটা যে কেউ হলে তো যে কেউ কিন্তু জীবনানন্দ হবেন না, যে কেউ আপনার আখতারুজ্জামান ইলিয়াস হবেন না। তার লেখার মধ্যে কোয়ালিটি থাকতে হবে। কোয়ালিটি না থাকলে সে বইটা যেভাবেই বেরোক, লেখক তার পয়সা দিয়ে বের করুক বা প্রকাশক বের করুক, সে বই কখনো টিকে থাকবে না, যে বইয়ের কোনো সাহিত্য মূল্য নাই। এবং একই রকম ভাবে যে আমরা যে আমি নিশ্চিত যে সাদাত হোসেন তিনিও নিশ্চয়ই তার ভাবনাটা নিশ্চয়ই আমাদের সঙ্গে শেয়ার করতে চাইবেন। আমরা সাদাত হোসেনের কাছে যাবো, তবে ছোট্ট বিরতি নেওয়ার সময় হচ্ছে আমাদের আরো একবার। কিছুক্ষণ পরেই ফিরছি, দর্শক সঙ্গে থাকবেন। বিরতিতে যাবার আগে বেশ জমজমাট একটা আলোচনা হচ্ছিল, তখন আমাদের থামতে হয়েছিল। আমরা এই পর্যায়ে, আমাদের সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে, আমরা একটু এই পর্যায়ে সাদাত হোসাইন আপনার কাছে যাচ্ছি। যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা হচ্ছিল সেই প্রসঙ্গটি নিয়ে নিশ্চয়ই আপনি কিছু না কিছু যোগ করতে চান, আর আমি একটু এর সঙ্গে একটু আপনার প্রশ্নের লেজ যুক্ত করতে চাই। যে আপনি কয়েক বছর ধরে লিখছেন এবং এক ধরনের সাড়া পাচ্ছেন, জনপ্রিয় লেখকের পথে আপনি, মানে জনপ্রিয় লেখক হবার পথে আপনি রয়েছেন, সেটি হয়তো আমরা বলতে পারি। কারণ আমরা দেখি যে বইমেলাতে আপনার সামনে অনেক লম্বা লাইন আপনার বই বিক্রি হচ্ছে। তো একটু বলবেন যে পেশা হিসেবে বা জীবিকা হিসেবে লেখালেখিকে নেওয়াটা কতখানি সম্ভব বলে আপনি মনে করেন? আপনি হয়তো আপনার ক্যারিয়ারটা শুরু করতে যাচ্ছেন লেখক হিসেবে, এই বিষয়টা আপনি যদি আমাদের বলেন এবং আরো যদি কিছু যুক্ত করতে চান। আচ্ছা, আমি এতক্ষণ ধরে মানে মুগ্ধ হয়ে এবং আগ্রহী হয়ে শুনছিলাম এই আমার অগ্রজ দুইজন মানুষের কথা। সেইখান থেকে আমি একটু মাহবুব আজিজ ভাইয়ের কথা একটু যোগ করতে চাই। উনি যেমন প্রথমেই বললেন যে বই হচ্ছে পেঁয়াজ, কিংবা যে বাজারের কথা বললেন যে সেটির সাথে আসলে বইটাকে যুক্ত করা বা ভাবনাটাকে যুক্ত করা যাবে কিনা বইয়ের বিক্রির জায়গাটিকে, অবশ্যই যাবে না। কিন্তু মাঝার ভাই যেটি বললেন যে বইয়ের কিন্তু একটা প্রোডাকশন কস্ট আছে। হ্যাঁ, এখন একটা প্রকাশনা শিল্পের টিকে থাকারও কিছু বিষয় থাকে।
এই জায়গাটিতে আমি যেমন আমার খুবই অল্প দিনের অভিজ্ঞতা, ওনাদের অভিজ্ঞতা অনেক দীর্ঘ। সেই সময়টা আমি দেখেছি যে বাংলাদেশে যেটি বলা হয়েছিল যে 200 কপি বা 300 কপি বই বিক্রি হলেই সেই বিক্রিটাকে হচ্ছে বেস্ট সেলার তকমা দেওয়া হয়, কিংবা প্রকাশকের জন্য সেটিকে বিক্রির এই জায়গাটি দিয়ে আসলে কতটা সার্ভাইভ করা আসলে সহজ হয়ে ওঠে। এই জায়গাটা একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বইয়ের মার্কেট আসলে সংকুচিত হয়ে যাচ্ছে কিনা। যেমন আমরা দেখতে পেয়েছি যে শাহবাগে আদি সুপার মার্কেটে বইয়ের একটা বড় মার্কেট ছিল, এবং সেই মার্কেটটি সংকুচিত হতে হতে এখন ওটি মূলত একটা বস্ত্রের মার্কেট হয়ে গেছে, গার্মেন্টস ফ্যাক্টরি মার্কেট হয়ে গেছে। এটি একটি জায়গা। এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে বইয়ের যেহেতু প্রোডাকশন কস্ট আছে এবং বই বানাতে যেহেতু টাকা লাগে, এবং একজন প্রকাশককে যেহেতু সার্ভাইভ করতে হয়, এবং একজন লেখককে একটি বই লিখতে হলে তার শ্রম, তার সময় এটি তখন দিতে হয়। আমি যখন একটা বই লিখি আমার 5 মাস 6 মাস সময় লেগে যায় একটা বই লিখতে। এই সময়টাতে কিন্তু আমি আমার অন্য কোনো অর্থ উপার্জনকারী কাজ করতে পারি না, কিন্তু আমার ফ্যামিলি রয়েছে, আমার বাবা মা রয়েছে, আমাকে বাসা ভাড়া দিতে হয়। তাহলে এই সময়টাতে আমি আসলে কি করব? আমার এই যে খরচটা, এই খরচটা আমি কোত্থেকে উঠাবো যদি আমার বই থেকে সেই টাকাটা না আসে? সেক্ষেত্রে আমি মনে করি কি বইকে আমার দিক থেকে আমার মনে হচ্ছে যে যদি আমি আসলে সাহিত্য চর্চাটা করতে চাই বা বই লিখতে চাই, আমি আসলে সাহিত্য চর্চা করতে চাই কিনা সেই প্রশ্নটা পরে মানে উত্তরটা দেওয়ার আগে আমি একটু বলে নিতে চাই যে আমি যদি গল্প বলার এই মানে আগ্রহটাকে ধরে রাখতে চাই এবং গল্প বলতে চাই পাঠকের কাছে নিরবিচ্ছিন্নভাবে, তাহলে আমাকে আসলে আমার ফাইন্যান্সিয়াল যে সাপোর্টের জায়গাটা, এই জায়গা থেকে একটু নিশ্চিন্ত থাকতে হবে। এবং সেই জায়গাটা আমার কাছে বই বিক্রিটা এবং বই বিক্রি থেকে যে টাকাটা আসা, সেটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যেহেতু আমাকে আমার মানে বৈষয়িক এবং পারিবারিক এই জীবনটাকে হচ্ছে ধারণ করতে হচ্ছে। এটি একটি বিষয়। নাম্বার 2 হচ্ছে যেটি মানে প্রায় আমরা শুনি যে কোনটি সাহিত্য এবং কোনটি সাহিত্য না। আমার প্রশ্ন হচ্ছে যে কোনটি সাহিত্য এবং কোনটি সাহিত্য না সেটি কে নির্ধারণ করবে? যদি আমরা ধরে নিই যে সাহিত্য কোনটি এবং সাহিত্য কোনটি না সেটি নির্ধারণ করবে সময় এবং পাঠক, তাহলে আমরা আজকে একটি বই বের হওয়ার পরে সেটিকে আমরা বেশিরভাগ মানুষ এই এক কথায় নাকচ করে কেন দিচ্ছি? এই নাকচ করে দেওয়ার প্রবণতাটা আমরা প্রচুর দেখতে পাই যে একটি বই হচ্ছে বের হয়েছে এটি না। যেমন আমি মাহবুব আজিজ ভাই যেটি বলছিলেন জীবনানন্দ দাশের কথা, জীবনানন্দ দাশ কিন্তু জীবদ্দশায় প্রচন্ড রকমের উপেক্ষিত ছিলেন, কিন্তু আজকে এত বছর পরেও কিন্তু তার সাহিত্য টিকে রয়েছে। তার সময় তাকে অনেকে নাকচ করে দিয়েছিলেন। আবার একইভাবে যেটি বলা হয়েছিল যে চমক সৃষ্টিকারী লেখক অনেকে আছেন, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবদ্দশায় কিন্তু খুবই মানে সবচেয়ে জনপ্রিয় লেখক ছিলেন, কিন্তু তিনি কিন্তু এখনো টিকে আছেন। সুতরাং সময় এবং পাঠকই শুধুমাত্র বলতে পারবে যে কোন লেখক টিকে থাকবে কিংবা থাকবে না। সুতরাং আমাদের মধ্যে একটু আমার মনে হয় যে ইন্সপায়ার করার জায়গাটা আরো একটু বেশি হওয়া উচিত একজন লেখককে ইন্সপায়ার করার ক্ষেত্রে। এই জায়গাটার কারণ হচ্ছে যখন সময় যাচ্ছে তখন কিন্তু নির্ধারিত হচ্ছে যে কোন লেখক টিকে থাকছে কি থাকছে না, কিন্তু আমরা সমকালীন সময় এসে দুম করে নাকচ করে দিচ্ছি যে ওনার লেখা কিছু হচ্ছে না। এই প্রবণতাটা প্রচন্ড রকম আমি আমার এইটুকু লেখালেখির জগতে ফেস করতে হয়েছে। আমার জায়গা থেকে আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে বইয়ের পাঠক বিস্তৃত করার জন্য, সেটি হুমায়ুন আহমেদের পাঠক হোক, সাদাত হুসাইনের পাঠক হোক, কিংবা অন্যান্য যে কোনো পাঠকই হোক, যদি বই পড়ার প্রতি আগ্রহী মানুষের সংখ্যা বাড়ে, তাহলে উইথিন কোট বিশুদ্ধ সাহিত্যের পাঠকের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই জায়গাটা আমার মনে হয়, এবং এ কারণে আমি মনে করি যে বইয়ের মানে সর্বোচ্চ উপায়ে সব ধরনের প্রচারণা করা দরকার, প্রচুর মানুষকে বই কেনার প্রতি আগ্রহী করে তোলা দরকার। যদি এটি নিশ্চিত হয় তাহলে প্রচুর লেখক, ভালো মানের লেখকও বের হবে, লেখক লিখতে আগ্রহী প্রকাশ করবে, প্রকাশনা শিল্প উন্নত হবে, এবং একটা জাতি, একটা দেশের জন্য বিস্তৃত পরিসরে পাঠক তৈরির জন্য এই সবগুলো বিষয়ের একসাথে অগ্রসর হওয়ার কোনো বিকল্প নেই। কিন্তু একটা সংকটের জায়গা রয়েছে, আমরা যখন বাংলাদেশের পাঠকের কথা চিন্তা করি, লেখকের কথা চিন্তা করি, প্রকাশকের কথা চিন্তা করে এক ধরনের বিশেষায়িত শব্দ উচ্চারণ করি বা লক্ষ্য নির্ধারণ করে দিই, তখন আমার মনে হয় আমাদের বেশিরভাগের মধ্যে হচ্ছে ফ্রান্স বা ইউরোপীয় অনেক শিল্প সাহিত্যে এগিয়ে থাকা দেশের ভাবনাকে প্ল্যাটফর্ম ধরে নিয়ে আমরা এই চিন্তাটা করি। আমাদের সময় আসলে এত দ্রুত ফুরিয়ে আসছে, সংক্ষেপে শুধু একটা প্রশ্নের জবাব দেবেন, সেটা হলো যারা বাণিজ্যিকভাবে সফল তারা হয়তো লেখালেখিকে এক ধরনের জীবিকা হিসেবে নিতে পারেন, কিন্তু অন্য আরো শত শত লেখক, হাজার হাজার লেখক যাদের বই আসলে বের হয় বইমেলা এবং সারা বছর, এটা কি তাদের পক্ষে জীবিকা হিসেবে নেওয়া সম্ভব লেখালেখিকে? এটা খুবই কঠিন, আমার কাছে মনে হয় এটা খুবই কঠিন। এখন যেটি হয় যে কিছু কিছু বিকল্প উপায় যেমন রয়েছে, যেমন হচ্ছে এখন আমাদের পত্রিকায় প্রচুর লেখালেখির জায়গার সুযোগ রয়েছে, যার ফলে বাংলাদেশের বেশিরভাগ লেখকদেরকে আমরা দেখি যে বিভিন্ন পত্রিকা, যেহেতু ওখানে একই সাথে তাদের ওটা উপার্জনশীল একটা জায়গা, এবং একই সাথে সেখানে তারা লেখালেখি করার মতো স্পেসও পাচ্ছেন। এবং এই দুটো কারণে পত্রিকায় যারা লেখালেখি করছেন, টেলিভিশনে যারা রয়েছেন, এই ধরনের পেশার সাথে, সৃজনশীল পেশার সাথে যুক্ত মানুষদের প্রচুর লেখালেখির সাথে যুক্ত থাকতে দেখা যায়। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটিও লেখকদের জন্য একটা বড় জায়গা, যে তারা হয়তো এটি নিশ্চিত হলে লেখালেখি করতে আরো বেশি সুযোগ পাবে, এবং সেটি তাদের জীবন ধারণের জন্য সহায়ক যেমন হচ্ছে, একইভাবে তাদের সাহিত্য চর্চা বা গল্প বলার যে আগ্রহটা আছে, যেই খিদাটা রয়েছে, সেটি মেটাতে সহায়ক ভূমিকা পালন করছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা সময় পেলে আবারও ফিরবো। আমাদের সময় আর হাতে গোনা কয়েক
মিনিট আছে। এই দুজন অতিথি আমাদের আরো আছেন, তাদের কাছে আমরা খুব ছোট করে একটু শুনতে চাইবো। প্রথমে মাহবুব আজিজ, আপনার কাছে যাচ্ছি। এই অনেক আলোচনা হলো, তখন আপনাকে একটু থামিয়েছিলাম, আপনি কি 2 মিনিটের জন্য কিছু আর কিছু যোগ করতে চান কিনা? আমি যেটা বলতে চাই যে পপুলার লিটারেচার বলে একটা বিষয় সব দেশে সবকালেই আছে, থাকবে, এবং সেটার সঙ্গে ধরেন আপনি থ্রিলার লিখছেন, কিংবা আমাদের যেটা সেবা প্রকাশনী প্রচুর 70 দশক 80 দশকে এটা অনেক বিক্রি হতো, এখনো হয়, এখন নানান ধাপে পপুলার লিটারেচার নানান রকম ভাবে আসছে। সেই লিটারেচারের সাথে গবেষণা বা আপনার সৃজনশীল যে উপন্যাস, কথা সাহিত্য, কবিতা ইত্যাদি সব মিলিয়ে ফেললে হবে না। সেই জায়গাগুলো কি হবে তাহলে? যেই মানুষটি একটি শ্রমসাধ্য উপন্যাস লিখলেন, নদী কারো নয় লিখলেন সৈয়দ শামসুল হক, যেটি প্রকাশক মুখ কালো করে বললেন আমি তো 15 কপি বিক্রি করেছি, তাহলে কি সৈয়দ শামসুল হকের উপন্যাসটি বৃথা গেল? না, বৃথা যাবে না। ঠিক এই জায়গাতে আমাদের সরকারি একটি হস্তক্ষেপ দরকার, যে এই যে জাতীয় গ্রন্থাগার, আমাদের যে সরকারি গ্রন্থাগারগুলো আছে, সেখানে সত্যিকার অর্থেই যে গুরুত্বপূর্ণ বইগুলোকে কেনার ব্যবস্থা করা, সেগুলোকে একটু পৃষ্ঠপোষকতা দেওয়া। আজকে জীবনানন্দ দাশের কথা আমরা বারবার বলছি, উনি তো কিছুই দেখে যেতে পারেননি। এরকম অনেক এখন জীবনানন্দ দাশ হয়তো অনেক নাই, 2-4 জনও তো আছে যার বই হয়তো 50 কপি বিক্রি হচ্ছে না, কিংবা হয়তো নানান রকম আলোর চাপে সে হারিয়ে যাচ্ছে। কাজে আমরা কি করে বলি যে এখন অমুক নাই তমুক নাই? কাজে এই কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে, এবং সেই জায়গাতে একটি স্বচ্ছ এবং খুবই মানে লেখক বান্ধব একটি যদি ফিল্টারিং ব্যবস্থা থাকে, যেখানে লেখক জমা দিতে পারবে, যেমন বিশ্ব সাহিত্য কেন্দ্র কিছু বই কেনা হয়, সেখানে কিন্তু কিশোর উপযোগী বই অনেক বিক্রি হয়, এবং এই জায়গাগুলোকে স্কুল কলেজের গ্রন্থাগার বাধ্যতামূলক করা দরকার, এবং সেখানে সৃজনশীল লেখকদের বই যাতে যায়, এরকম ভাবে আসলে লেখকদের বাঁচানোর একটা উদ্যোগ নেওয়া দরকার। একদম শেষ 2 মিনিটের আমাদের হাতে সময় রয়েছে। আমরা 3 জন অতিথির আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনায় ছিলেন। আমরা শেষ আলোচনাটি শুনবার জন্য, শেষ লাইনটি শুনবার জন্য মাজহারুল ইসলাম, অন্য প্রকাশের প্রধান নির্বাহী, আপনার কাছে যেতে চাই। শেষ কথাটা দিয়ে শেষ করব আজকে আলোচনা। একটু আমাদেরকে বলবেন, মানে আপনার কাছে একটা উপসংহার আশা করছি যে বইয়ের এই পুরো ব্যাপারটি এবং আজকের এই আলোচনা থেকে আপনি শেষ লাইনটি কি যুক্ত করবেন, এটা শুনে আজকে আমাদের আলোচনা শেষ করব। আপনার কাছে যাচ্ছি, 2 মিনিট সময়। আমি যেটা দিয়ে শেষ করতে চাই, যে মাহবুব আজিজ যে কথাটি বললেন, যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ বই প্রকাশ হচ্ছে, যে বইগুলো শুধু পাঠকের জন্য নয়, বা যে বইগুলো পপুলার বই হিসাবে বাজারে আসছে না, কিন্তু এই বইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। এই বইগুলো অবশ্যই সরকারিভাবে ক্রয় করে, আমাদের যে বেসরকারি পাঠাগারগুলো আছে, স্কুলের পাঠাগার, কলেজের পাঠাগার, সেগুলোর জন্য ক্রয় করা উচিত। কিন্তু খুবই দুঃখজনক যে গত 10 বছর ধরে সরকারিভাবে যে বই কেনার বাজেট, জাতীয় গ্রন্থাগার কেন্দ্র বলে একটি প্রতিষ্ঠান আছে, তাদের মানে সারা বাংলাদেশের সমস্ত প্রকাশকদের বই কেনার বাজেট হচ্ছে মাত্র 1.5 কোটি টাকা। এবং আরেকটা সংস্থা আছে আমাদের পাবলিক লাইব্রেরি, সেখান থেকেও বই কেনা হয় 1 কোটি 60 লাখ 70 লাখ টাকার সারা বছরে। এটি একটি মানে যেখানে আমাদের যদি আমরা আমাদের সামগ্রিকভাবে আমাদের জাতীয় বাজেটের কথা আমরা চিন্তা করি, তাহলে এটি খুবই অপ্রতুল। আমরা বলছি কিন্তু যে একটি বই বান্ধব সরকার, আমরা বলছি যে একটি মানে আমাদের যে মানে বইয়ের পাঠক সৃষ্টির ক্ষেত্রে সৃজনশীল বইকে মানে মানুষের কাছে নিয়ে যেতে হলে একটি সৃজনশীল বইয়ের কি ভূমিকা, এটা তো এই অল্প সময়ে বলা যাবে না, কিন্তু এই বাজেটটা অবশ্যই বৃদ্ধি করতে হবে। আমরা মানে 16 কোটি মানুষের একটা দেশ, এবং সেখানে আমরা কয়েক হাজার বই বিক্রি হলে আমরা ভাবছি যে একটা সুপারহিট, বেশ অনেক ভালো বিক্রি হলো, এটি আমরা তৃপ্তির ঢেকুর তুলছি। কিন্তু এটি কি ঠিক আছে কিনা, মানে কিভাবে বই পড়া, বই বিক্রি ব্যাপারটা আসলে বাড়ানো যায়, আমরা কি সেই চেষ্টাটাকে আসলে ওই করছি একটা কিনা? তো হলো যে একটা হচ্ছে যে সরকারিভাবে গুরুত্বপূর্ণ বইগুলো মানে কিনতে হবে, বই কিনতে হবে, তাহলে হবে যে ওই লেখকরাও লিখতে উৎসাহিত হবে এবং একই সাথে প্রকাশকরাও সেই বইগুলো প্রকাশ করতে আগ্রহী হবে। এটি একটি বিষয়। পাশাপাশি আমি মনে করি যে এই বইয়ের পাঠক সৃষ্টির ক্ষেত্রে মানে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। যেমন আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত যেভাবে মিডিয়া এই বইমেলা নিয়ে মানে ঝাঁপিয়ে পড়ে, বাকি 11 মাস কিন্তু মিডিয়ার কোনো ভূমিকা থাকে না। এবং আমি বলবো যে দৈনিক পত্রিকাগুলোর যে সাহিত্য পাতা, সেখানেও কিন্তু বেশ কিছু ত্রুটি আছে। সেখানে যারা ভালো লিখছে তাদেরকে উৎসাহিত করার জন্য কোনো, যেমন আমি বলবো এই যে আজকে এখানে বসে আছে সাদাত হুসাইনকে নিয়ে আমি এখন পর্যন্ত দেখিনি যে বাংলাদেশে কোনো পত্রিকা তাকে নিয়ে একটা লেখা লিখেছে বা তার একটি বই নিয়ে কোথাও গুরুত্বপূর্ণ কোনো রিভিউ ছাপা হয়েছে। এটি কিন্তু একসময় এরকম ছিল না। হুমায়ুন আহমেদ যখন শঙ্খনীল কারাগার এবং নন্দিত নরকে লেখে, এবং তারপরে কিন্তু হুমায়ুন আহমেদ হয়ে ওঠার পেছনে কিন্তু ওই সময় যারা বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন, আহমেদ সফা,
আহমেদ শরীফ তারা কিন্তু হুমায়ুন আহমেদকে নিয়ে লিখেছেন, এবং এই জিনিসটা কিন্তু নাই। আমাদের সিনিয়র লেখকরাও কিন্তু মানে জুনিয়ররা কারা ভালো লিখছে তাদেরকে উৎসাহিত করার জন্য যে একটু লেখা, সেই জায়গাগুলোতে একটা বড় ধরনের শূন্যতা রয়ে গেছে। আমি মনে করি মিডিয়া অনেক বড় ভূমিকা রাখতে পারে। আমি এটিএন নিউজকেও আমি অনুরোধ করব যে শুধু বইমেলার সময় আমাদেরকে যে ডাকা হয় বছরে 11 মাস বাদ দিয়ে, প্রতি মাসে না হোক অন্তত 3 মাসে একটা করে অন্তত যেন বই নিয়ে একটি এরকম একটা আলোচনার অনুষ্ঠান করা হয়। নিশ্চয়ই আসলে সবারই হয়তো ভূমিকা রয়েছে। খুব ভালো পয়েন্ট বলেছেন। আমরা মাহবুব আজিজের কাছে একটু 15 সেকেন্ডের জন্য যেতে চাই। আপনি কিছু যোগ করতে চান কি? আমি যোগ করতে চাই স্কুলের ব্যাপারে। স্কুলগুলোতে আমরা যখন 80 দশকে পড়েছি স্কুলে, তখন একটা গ্রন্থাগার বা লাইব্রেরি কেন্দ্রিক ক্লাস ছিল, এখন এটা আর নাই। এই স্কুলের বাচ্চারা যখন রেগুলার বইগুলো পাবে এবং স্কুলের কর্তৃপক্ষ যখন বাধ্যতামূলকভাবে বই কেনার ক্ষেত্রে যাবে এবং তাদের যদি ক্রাইটেরিয়া ঠিক করে দেওয়া হয় সৃজনশীল এবং সত্যিকারের অর্থে বই, তুমি এই বই পড়বে না যে হুমায়ুন আজাদের সেই কবিতার মতো, যে বইগুলো তাদের পড়া উচিত, সেই বইগুলো যখন যাবে তখন আসলে সত্যিকারের সাহিত্য মেরুদণ্ড নিয়ে দাঁড়াবে। অনেক ধন্যবাদ। আমাদের হাতে একদম আর সময় নেই। সাদাত হোসাইন, আপনার কাছে আর যাওয়ার টাইম পেলাম না, এবং ধন্যবাদ জানাই তিনজন অতিথিকেই আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বইমেলা নিয়ে কথা বলছিলাম, এই বই নিয়ে, বই মেলা নিয়ে এবং বইয়ের নানা দিক নিয়ে আসলে কথা সহজে পুরোবানে বেশ ভালো আলোচনা হচ্ছিল। তিন অতিথিকে আবার ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা যদি সুযোগ হয় আমরা হয়তো আরো আলোচনা করব, এবং এটি নিউজে প্রতিদিন বইমেলা নিয়ে একটা চাঙ্ক থাকে, আমরা সেখানে বইমেলার খবর দেওয়ার চেষ্টা করি, এবং অন্য গণমাধ্যমের কথা বলা হচ্ছিল, এবং গণমাধ্যমও নিশ্চয়ই শুধু বইমেলা নয়, সারা বছরই হয়তো কিছু না কিছু উদ্যোগ নেবার চেষ্টা করবে। আমাদের নিউজ আওয়ার এক্সট্রার আলোচনা আজকে এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং জানিয়ে দেই যে এর পরে রয়েছে আমাদের নিয়মিত আরেকটি আয়োজন পলিটিক্স প্লাস, সেখানে যাবো দুজন অতিথির কাছে। তবে তার আগে ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন।